শুভ সন্ধ্যা সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলাভিউ সারাদিনের খবর। স্টুডিও থেকে এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছি আমি শ্রাবণী তালুকদার। এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি সারাদিনে ঘটে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ ঘটনা সংক্ষিপ্ত রূপে। প্রথমেই জানিয়ে দেওয়ার চেষ্টা করব বৃহত্তর সিলেট বিভাগের বিভিন্ন খবর। মৌলভীবাজারের কমলগঞ্জে ছড়ার পানিতে ডুবে 2 শিশুকন্যার মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় রহিমাপুর এলাকার মিরিকচিঙ্গা বা চা বাগানের পাথরটিলা এই ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা যায় পাথরটিলা এলাকার শিবচরণ ওরাংয়ের মেয়ে নিরালা ওরাং এবং বাবুল ওরাংয়ের মেয়ে ঋষিতা ওরাং। তারা মিরতিঙ্গা চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 3য় শ্রেণীর ছাত্রী ছিল। সবার অজান্তে বাড়ি থেকে বের হয়ে গিয়েছিল তারা। সন্ধ্যার পর ধলাই নদী সংলগ্ন পাহাড়ি কালাছড়া এলাকা থেকে স্থানীয়রা উদ্ধার করে মিরতিঙ্গা চা বাগান হাসপাতালে নিয়ে আসেন। 2 শিশু গোসল করতে গিয়ে ছড়ায় নেমেছিল বলে ধারণা করা হয় এবং মিরতিঙ্গা চা বাগান হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার সাধন বিকাশ চাকমা বলেন, শিশু দুটিকে হাসপাতালে নিয়ে আসার আগেই তারা মারা যায়। থানার উপপরিদর্শক মহাদেব বাসার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, ছড়ার পানির গর্তে পড়ে তাদের মৃত্যু হয়েছে। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। সিলেটের মুরারিচাঁদ এমসি কলেজের নতুন ছাত্রী হোস্টেলে স্মৃতিরানী দাস নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে স্মৃতিরানী আত্মহত্যা করেছেন, তবে আত্মহননের কারণ কি সেটি এখনো জানা যায়নি। পুলিশের বক্তব্য, স্মৃতিরানীর মোবাইল ফোনে রহস্যের সমাধান করতে পারে, তবে সেটি লক করা রয়েছে। পুলিশ লক খোলার চেষ্টা চালাচ্ছে। নগরের বালুচর এবং টিলাগড়ের মধ্যবর্তী স্থানে ইঞ্জিনিয়ারিং কলেজে যাওয়ার রাস্তার পাশে এমসি কলেজের নতুন ছাত্রী হোস্টেল। আজ বুধবার 25 মে সকাল 10টার দিকে হোস্টেলের 4 তলার একটি কক্ষ থেকে স্মৃতিরানীর দাসের ঝুলন্ত মরদেহটি উদ্ধার করে পুলিশ। তিনি এমসি কলেজের ইংরেজি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। বাড়ি কিশোরগঞ্জের অষ্টগ্রাম এবং তার বাবার নাম ছিল যুগল দাস। লাশ উদ্ধার করে পুলিশ স্মৃতিরানীর অভিভাবকদের খবর দিলে তারা সিলেটে আসেন এবং ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। হলের কয়েকজন শিক্ষার্থী জানান, স্মৃতিরানী দাস নতুন ছাত্রী হলের 307 নম্বর কক্ষের সহপাঠীদের সঙ্গে থাকতেন। মঙ্গলবার দিবাগত রাত 2টা পর্যন্ত তাকে কক্ষে দেখতে পান শিক্ষার্থীরা, সহপাঠীরা, এবং এরপর যে যার মতো ঘুমাতে চলে যান। সকালে ঘুম থেকে উঠে সহপাঠীরা স্মৃতিরানীকে সিটে না পেয়ে দরজা খুলতে যান, কিন্তু দরজা খুলে দরজা বাইরে থেকে বন্ধ পাওয়া যায়। পার্শ্ববর্তী কক্ষের সহপাঠীদের সহযোগিতায় দরজা খোলা হয়, তখনও স্মৃতিকে পাওয়া যাচ্ছিল না। পরে হলের 4র্থ তলার 403 নম্বর কক্ষে স্মৃতিরানীর ঝুলন্ত লাশ দেখতে পেয়ে কলেজ কর্তৃপক্ষকে খবর দেন শিক্ষার্থীরা। কর্তৃপক্ষ শাহপুরান থানা পুলিশকে বিষয়টি জানায় এবং থানার পুলিশ এসে সকাল 10টার দিকে মরদেহটি উদ্ধার করে। মৌলভীবাজারের রাজনগরে নদী থেকে ফজল মিয়া নামের 75 বছর বয়সী এক বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুর থেকে তিনি নিখোঁজ ছিলেন। বুধবার সকালে স্থানীয় মুনিয়া নদীতে ভাসমান অবস্থায় তার লাশটি দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে রাজনগর থানা পুলিশ ময়নাতদন্তের জন্য লাশটি মর্গে পাঠিয়েছে এবং ফজল মিয়া উপজেলার ফতেপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের মৃত সাজিদ মিয়া ছেলে ছিলেন। পুলিশ এবং স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরে নিজ গ্রামের এক বাড়িতে শিরনির দাওয়াত খেতে যান ফজল মিয়া। অনেক খোঁজাখুঁজির পরও তাকে সন্ধ্যার পর পাওয়া যায়নি। বুধবার সকালে 9:30টার দিকে স্থানীয় একজন মৃতদেহটি দেখতে পান এবং খবর পেয়ে গোবিন্দপুর গ্রাম থেকে স্বজনরা গিয়ে মৃতদেহটি উদ্ধার করে নিজের এলাকায় নিয়ে আসেন। খবর পেয়ে গোবিন্দপুর গ্রাম থেকে স্বজনরা গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ফজল মিয়া বলে শনাক্ত করেন এবং এলাকাবাসীর ধারণা, ফজল মিয়া শিরনি খাওয়া শেষে বাড়ি ফেরার সময় বাঁশের সাঁকো পারাপারের সময় নদীতে পড়ে যান। সেখান থেকে উঠতে না পেরে তিনি চলে যান না ফেরার দেশে। হবিগঞ্জের বাহুবলে মোটরসাইকেলের ধাক্কায় অজ্ঞাতনামা এক 50 বছর বয়সী পুরুষ নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে উপজেলার মিরপুর শ্রীমঙ্গল সড়কের বিহারীপুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করেছে। বাহুবল থানার ইন্সপেক্টর প্রজিত কুমার দাস জানিয়েছেন, মিরপুর শ্রীমঙ্গল সড়কের বিহারীপুর এলাকার বিকাশ বিল্ডিং এর পাশ দিয়ে 50 বছর বয়সী এক লোক হেঁটে যাচ্ছিল। এই সময় দ্রুতগামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এদিকে সিলেট নগরের নিচু এবং সুরমার তীরবর্তী এলাকাগুলোতে প্রচণ্ড ধাক্কা দিয়ে গেল আকস্মিক বন্যা। এক সপ্তাহ দাপট দেখিয়ে গত 20 মে নামতে শুরু করেছে বন্যার পানি। বুধবার 25 মে নগরের আর কোনো সড়কে পানি দেখা যায়নি, তবে পানি সরে গেলেও বন্যা কবলিত এলাকাগুলোর প্রধান সড়ক থেকে শুরু করে মহল্লার রাস্তার গলিগুলোর ছোট বড় গর্ত তৈরি হয়েছে, যেটা পানির পচা দুর্গন্ধে সড়ক এবং জমে থাকা কাদামাটি পথচারীদের জন্য ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। নগরবাসীর ভোগান্তি দূর করতে মঙ্গলবার থেকে কাজ শুরু করেছে সিলেট সিটি কর্পোরেশন। মঙ্গলবার নগরের 10 নম্বর ওয়ার্ড থেকে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছে সিসিক। আজ দিনভর শাহজালাল উপশহরে চালানো হয়েছে এই কার্যক্রম। ময়লা আবর্জনা পরিষ্কারের পাশাপাশি ব্লিচিং পাউডার ছিটিয়ে এলাকা জীবাণু দুর্গন্ধমুক্ত এবং জীবাণুমুক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন সিটি কর্পোরেশনের
কর্মীরা বুধবার সকালে উপশহর এলাকায় গিয়ে দেখা গেছে ওই এলাকার ভেতরের বিভিন্ন ব্লকের সড়কগুলো বেহাল। সড়কের বিভিন্ন স্থানে কাদামাটি, পথচারীদের জুতা আটকে যাচ্ছিল, পানিতে ভেসে আসা খালি বোতল, পলিথিনের ব্যাগ, পাইপ, বস্তা, গাছের ডাল ইত্যাদি সড়কের পাশেই জড়ো হয়ে থাকতে দেখা যায়। সড়কের কোনায় জমে থাকা পানিগুলো কালো রং ধারণ করেছে, এসব পচা পানি থেকে বের হচ্ছিল দুর্গন্ধ। সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এসব ময়লা আবর্জনা পরিষ্কারের পদক্ষেপ নেওয়া হয়েছে এবং এটি অব্যাহত রয়েছে। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রথমবারের মতো সফলভাবে সম্পন্ন হলো 2 জন্মবধিরের ককলিয়ার ইমপ্ল্যান্ট সার্জারি। এর মাধ্যমে শুরু হলো নতুন দিগন্তে পদচারণা শুরু করলো চিকিৎসা ক্ষেত্রে সিলেটবাসীর ভরসার এই সরকারি হাসপাতাল। আজ বুধবার ঢাকার এবং ওসমানী হাসপাতালে নাক, কান, গলা ও হেড সার্জারি বিভাগের একদল দক্ষ সার্জন চিকিৎসক দুটি টিমে ভাগ হয়ে অস্ত্রোপচারের মাধ্যমে অদ্রিকা রায় কথা এবং তাসফিয়া জান্নাত নামের 2 জন জন্মবধির শিশুর কানে ককলিয়ার ইমপ্ল্যান্ট স্থাপন করেন। অপারেশনের পর তারা সুস্থ আছেন বলে জানিয়েছেন টিমের দায়িত্বশীলরা। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ দেশের 20টি বিশ্ববিদ্যালয় একসঙ্গে ভর্তি পরীক্ষা নেবে। এর মেধাক্রমের ভিত্তিতে বাছাই করবে শিক্ষার্থী। এই গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু হবে আগামী 3 সেপ্টেম্বর বিজ্ঞান অনুষদ, 10 সেপ্টেম্বর মানবিক অনুষদ এবং 17 সেপ্টেম্বর হবে বাণিজ্য অনুষদের পরীক্ষা। এই তালিকায় রয়েছে জাতীয় কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, পাবনা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় এবং বঙ্গমাতা ফজিলাতুন্নেসা বিশ্ববিদ্যালয়। এদিকে সিলেটের কৃষি বিশ্ববিদ্যালয় সহ দেশের 7টি কৃষি বিশ্ববিদ্যালয় গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষা নেবে এবং তারিখ এখনও নির্ধারণ করা হয়নি। এতক্ষণ শুনছিলেন বৃহত্তর সিলেট বিভাগের বিভিন্ন খবর। এবারে চলে যাচ্ছি জাতীয় পর্যায়ে। 2024 সালের জাতীয় নির্বাচনে ভোট গ্রহণের জন্য ইলেকট্রনিক ভোট মেশিন ইভিএম এর কার্যকারিতা নিরীক্ষা করার জন্য নির্বাচন কমিশনের প্রযুক্তিবিদদের আহ্বান জানানো হয়েছিল। ইভিএম পরীক্ষা নিরীক্ষা করার এই আহ্বানে সাড়া দিয়ে নির্বাচন কমিশনে এসেছিলেন প্রযুক্তিবিদেরা। সকাল 10:30 থেকে অনুষ্ঠিত প্রায় 4 ঘণ্টা ব্যাপী এই সভায় প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল, 4 নির্বাচন কমিশনার এবং শিক্ষাবিদ ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম কায়কোবাদ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের অধ্যাপক মতিন সাদ আবদুল্লাহ, ডক্টর মাহফুজুল ইসলাম, বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরির পরিচালক মেজর জেনারেল সুলতানুজ্জামান মোহাম্মদ সালাউদ্দিন, সেনা কল্যাণ সংস্থার চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম, ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল বলেন, ইভিএম অপারেট শুরুর আগে দেখে নেওয়া সম্ভব ভিতরে কি আছে, কেউ বিশ্বাস করবে কিনা সেটা তার উপর। আমি রাজনৈতিক দলগুলোকে বলবো, আপনারা যদি আপনাদের মতো করে নির্বাচন করতে পারেন, নতুন নির্বাচন কমিশন তৈরি করে, তাহলে আপনারা এই মেশিনটা ব্যবহার করতে পারেন এবং তাতে লাভই হবে। তীব্র গরমে রাজধানীর জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছিল, তাপমাত্রা বাড়ছিল প্রতিদিন। বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় গরমও হয়ে উঠেছিল অসহনীয়। এর মধ্যেই আজ বুধবার বৃষ্টি হলো রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে। প্রাণ জোড়ানো বৃষ্টি, তবে এই বৃষ্টির কারণে রাজধানীর একাধিক রাস্তায় জলজটের সৃষ্টি হয়েছে এবং নাগরিক জীবনে দেখা দিয়েছে বিপত্তি। আবহাওয়া অধিদপ্তর সূত্র বলছে, দুপুর 12টার পর রাজধানীতে বৃষ্টি হয়। এ সময় 24 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আজ ভোর থেকে দেশের নানান স্থানে বৃষ্টিপাত শুরু হয়েছে। আজ সকালে আবহাওয়া অধিদপ্তরের দেওয়া আগামী 24 ঘন্টার পূর্বাভাসে বলা হচ্ছে, রংপুর, রাজশাহী, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট ও ঢাকা বিভাগের অনেক জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে। ঘুষের 80,000 টাকা সহ দিনাজপুর কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর কার্যালয়ের উপমহাপরিদর্শক মুস্তাফিজুর রহমানকে আটক করেছে জেলার সমন্বিত দুর্নীতি দমন কমিশনের একটি টিম। আজ বুধবার 25 মে বিকেলে দিনাজপুর শহরের বালুয়াডাঙ্গার অফিসে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন দুদকের উপপরিচালক আহসানুর কবির পলাশ। জেলা দুদক সূত্র জানায়, গত 25 এপ্রিল চিরির বন্দর উপজেলার আমবাড়িতে অবস্থিত ঈশান এগ্রো অ্যান্ড ফুডের জ্যেষ্ঠ নির্বাহী মোহাম্মদ রাশেদুজ্জামান রাসেল দিনাজপুর কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের লাইসেন্স নবায়ন করতে যান। তখন উপমহাপরিদর্শক মুস্তাফিজুর রহমান লাইসেন্স নবায়নের জন্য 80,000 টাকা ঘুষ দাবি করেন। তিনি 27 এপ্রিল রাশেদুজ্জামান রাসেলকে টাকা এবং কাগজপত্র সহ আসতে বলেন। পরে টাকা না দেওয়ায় রাসেলকে ফোন করে জানান মিলের ইশতিয়াক আহমেদ এবং ম্যানেজার আশরাফুলের নামে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মামলা থেকে রেহাই পেতে সোমবার 23 মে টাকা সহ তিনি অফিসে আসতে বলেন। 23 মে সকালে রাশেদুজ্জামান কাগজপত্র সহ অফিসে গেলে তার সঙ্গে খারাপ ব্যবহার করে কাগজপত্র ফেরত দেন মুস্তাফিজুর। পরে রাসেল দিনাজপুর সমন্বিত জেলা দুদক কার্যালয়ে অভিযোগ করেন এবং আজ বুধবার দুপুরে ঘুষের 80,000 টাকা সহ কাগজপত্র নিয়ে ফের মুস্তাফিজুরের কাছে যান রাসেল। এ সময় ঘুষের টাকা সহ তাকে হাতে নাতে ধরে দুদক টিম।
এতক্ষণ শুনছিলেন জাতীয় পর্যায়ের বিভিন্ন খবর। এবারে চলে যাচ্ছে আন্তর্জাতিক। যুক্তরাষ্ট্রের টেক্সাসে একটি প্রাথমিক বিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে 18 শিক্ষার্থী নিহত হয়েছেন। এই ঘটনায় এক শিক্ষক সহ আরও 3 জন নিহত হয়েছেন। প্রাথমিকভাবে 15 জন নিহতের কথা জানানো হলেও পরে তা বেড়ে দাঁড়ায় 21 জনে। আজ বুধবার 25 মে টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবেটের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি তাদের এক প্রতিবেদনে এই তথ্যটি জানিয়েছে। গভর্নর গ্রেগ অ্যাবেট জানান, স্থানীয় সময় মঙ্গলবার সকাল 11:30টার দিকে টেক্সাসের রব এলিমেন্টারি স্কুলে এই ঘটনা ঘটে। স্কুলটি আমেরিকার 7ম বৃহত্তম শহর সান অ্যান্টনিও থেকে প্রায় 83 মাইল পশ্চিমে অবস্থিত। এটি একটি প্রাথমিক বিদ্যালয়। এর শিক্ষার্থীদের বয়স 5 থেকে 11 বছর। গভর্নর গ্রেগ অ্যাবেট এবং তার স্ত্রী সিসিলিয়া শোক জানিয়েছেন। এমন ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে তিনি টেক্সাসের বাসিন্দাদের একত্রিত হওয়ার আহ্বান জানিয়েছেন। তুরস্কের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায়। ইসরায়েলের সম্পর্কের ক্ষেত্রে তুরস্কের সঙ্গে নতুন অধ্যায় শুরু হচ্ছে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী ইয়ার লাপিদ। জেরুজালেমে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুলসের সঙ্গে বৈঠকের পর তিনি এই কথা জানান। আজ বুধবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনী তথ্যটি জানিয়েছে। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের লক্ষ্য হলো দুই দেশের অর্থনীতি সম্প্রসারণ এবং নাগরিকদের মধ্যে সহযোগিতা বাড়ানো, যা বৈশ্বিক এবং আঞ্চলিকভাবে দুই দেশকে সুবিধাজনক অবস্থানে রাখবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা এতক্ষণ শুনছিলেন সারা দেশের এবং বিদেশের বিভিন্ন খবর। শেষ করার আগে জানিয়ে দেব খেলার খবর। দ্বিতীয় দিন বিকেলের সেশন থেকে পিচ স্পিনারদের হয়ে ওঠে শেরেবাংলা স্টেডিয়ামের 22 গজের এই ধারণাটা মোটামুটি প্রচলিত। কাল শেষ সেশনে সাকিব আল হাসানের উইকেট পাওয়া এই ধারণার পক্ষেই কথা বলে। সাকিব আজও ছিলেন শ্রীলঙ্কানদের সংহারকের ভূমিকায়, কিন্তু বেরসিক বৃষ্টিতে নষ্ট হয়েছে মূল্যবান সময়। নইলে শ্রীলঙ্কা হয়তো আরেকটু চাপে থাকতো। অধিনায়ক দিমুত করুণাত্তে এবং নাইট ওয়াচম্যান কাসুন রাজিতা কাল দিন শেষে অপরাজিত ছিলেন। স্কোরবোর্ডে 2 উইকেটে 143 রান তুলেছিল শ্রীলঙ্কা। আজ মধ্যাহ্নভোজ বিরতির পর ঠিক 5 বল আগে বৃষ্টি নামার পর প্রায় 3 ঘন্টা বন্ধ ছিল খেলা। দ্বিতীয় সেশনের পুরোটা বৃষ্টিতেই ভেসে গেছে। বিকেলের সেশনও প্রায় 1 ঘন্টা খেলা হয়নি। আজ তৃতীয় দিনে 51 ওভারে ব্যাট করে 3 উইকেট হারিয়ে 139 রান তুলেছে শ্রীলঙ্কা। সব মিলিয়ে নিজেদের প্রথম ইনিংসে 5 উইকেটে 282 রান তুলে তৃতীয় দিনের খেলা শেষ করেছে শ্রীলঙ্কা। বাংলাদেশের প্রথম ইনিংসে এখনও 83 রানের পিছিয়ে করুণাত্তের দল। বিকেলের সেশনে মেঘলা আবহাওয়া, বেশিরভাগ সময় ফ্লাইট লাইটের আলোয় খেলা হয়। আজ পুরো দিন বাংলাদেশের বেলার সাকিব এবং এবাদত হোসেন ছিলেন বোলার। কাল একটি করে উইকেট তুলে নেওয়া এই বোলার আজও ভালো করেছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা এতক্ষণ শুনছিলেন সারাদিনের বিভিন্ন খবর। সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন।